স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একটা 15 বছর বয়সের অবুঝ মেয়েকে যদি একা একটা রাজমহলে পাঠানো হয় একজন 60 বছর বয়সের প্যারালাইসিসড মহিলাকে দেখাশোনার জন্য, তাহলে এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, তাই না? প্রথমত মাথায় চিন্তা আসে, এত ছোট বাচ্চা মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে? দ্বিতীয়ত, যাদের বিশাল রাজপ্রাসাদ পাহারা দিতেই শত বডিগার্ড সবসময়, তাহলে তারা কেন বিদেশি ডক্টরের পরামর্শ না নিয়ে সাধারণ একটা বাচ্চা মেয়েকে রাখছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্য? তাও সেই মেয়েটি যার দিন দুনিয়া বলতে কিছুই বুঝে না। তৃতীয়ত, যেখানে অবুঝ বাচ্চা মেয়েটির পরিবারই আর্থিক দিক থেকে সচল, তাহলে তারাই কেন বা তাদের অতি আদরের মেয়েটিকে এভাবে কাজের মেয়ে হিসাবে অন্যের ঘরে রাখতে চাইছে? এত উত্তর হয়তো এই মুহূর্তে কেউ দিতে পারবে না, আর না দিতে পারবে এই অবুঝ মেয়েটির বাবা মা শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা ইসলাম। উত্তরটা হয়তো এই মুহূর্তে জানা নেই তাদের দুজনেরই। তাই তীব্র অস্থিরতা ও ভয় সংযম করে খান বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে নিজের মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে অপরাধহীনতায় শফিকুল ইসলাম ও রেহেনা ইসলাম। একমাত্র আদরের মেয়েকে কোনোভাবেই রেখে যেতে মন বা নীতি মানতে চাইছে না, কিন্তু তার উপরেও মেয়েকে রেখে যেতে হবে। এতে ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না পরিস্থিতি, কারণ তিনি অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে বাধা। শফিকুল ইসলাম কথাগুলো ভেবেই চোখ তুলে তাকায় সামনের দিকে। শফিকুল ইসলামের ঠিক সামনের সোফায় একজন বয়স্ক লোক বসে আছে, ঠিক তার পাশে একজন প্যারালাইসিসড মহিলা হুইল চেয়ারে বসে আছে। কারো মুখে কোনোরূপ কথা নেই। এই মুহূর্তে খান বাড়ির ড্রয়িং রুমে পিনপিনে নীরবতা বিরাজ করছে। চারপাশে কোনো রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই, শুধু একজন সার্ভেন্ট মহিলা পাশে দাঁড়িয়ে আছে অবুঝ মেয়েটির জন্য। আরাফ খানের করা আদেশ, এই মুহূর্তে কেউ বাড়ির ভিতরে থাকতে পারবে না পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত। খান বাড়ির মালিক আরাফ খান এবং তার স্ত্রী হেনা খান অনেকটা গুরুত্ব সহকারে বসে আছে শফিকুল ইসলামের পরিবারের সামনে। হেনা খান কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অবুঝ মেয়েটির দিকে, আর যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটিকে। হেনা খানের চোখ দুটো চকচক করছে, অশ্রু চলে, যে কোনো সময় যেন বাঁধ ভাঙা কান্নায় লুটিয়ে পড়তে পারে। অবুঝ মেয়েটি বারবার নড়ে চড়ে উঠছে, আর চোখে একবার খান বাড়িটি তো অন্যবার প্যারালাইসিসড মহিলা হেনা খানকে দেখছে। তার বাবা মায়ের হাত ধরে বসে থাকলেও চোখে মুখে কৌতূহলতা, চঞ্চলতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেয়েটির। বয়স্ক মহিলাটি হালকা ঘাড় বাঁকা করে সবার অগোচরে নিজের চোখের জল মুছে নিয়ে পাশের সার্ভেন্টকে ইশারা করে বলে মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে ও কিছু খাবার দিতে। সার্ভেন্ট ইশারা মতো কাজ করে। মেয়েটিকে নিয়ে যেতেই দীর্ঘশ্বাস ফেলে শফিকুল ইসলাম। হঠাৎ করে শফিকুল ইসলাম নীরবতা ভেঙে সামনে তাকিয়ে তার বাবার বয়সী লোকটি মানে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জানি না কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করে কিনা, কিন্তু আমি করেছি নিজের অবুঝ মেয়েটার সাথে। আমি নিজে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য। পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে। বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিয়ে যাচ্ছি। আজ এক বাবা বড্ড অসহায়, তাই আপনাদের কাছে রেখে যেতে হচ্ছে, নয়তো নিজের মেয়েকে এই অন্ধকার জীবনে কখনোই ফেলে যেতাম না। মরে যেতাম, কিন্তু নিজের মেয়ের জীবনটা এভাবে ধ্বংস হতে দিতাম না কখনোই মিস্টার খান। শফিকুল ইসলামের এমন কথায় মুহূর্তে পরিস্থিতির বেগ ঘটে। সামনে বসে থাকা বয়স্ক পুরুষ আরাফ খানের চেহারায় অনুতপ্ত ছাপ স্পষ্ট ভেসে ওঠে, সেই সাথে অসহায় বোধ। আরাফ খান তাই আবেগাপ্লুত হয়ে অসহায় প্রকাশ করে বলল, মিস্টার খান কেন বলছো শফিক? আমি তোমার আরাফ চাচা, তোমার বাবার বন্ধু। সব সত্যি তো তুমি জানোই, তাই না? তাহলে এসব কেন বলছো? সত্যিটা জানি বলে তো ভয়টা বেশি আমার, আর বাবার বন্ধু বলেই তো আজ আমাকে ধর্মের বেড়াজালে খুব সহজেই ফাঁসিয়ে দিলেন আপনারা। আজ আমি চুপ করে আছি ঠিকই, কিন্তু যেদিন আমার অবুঝ মেয়েটি বুঝতে শিখবে আর আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে জানবে, সেদিন আমি আর এই ধর্মনীতি মানব না। সেদিন শুধু আমি বাবা হয়ে মেয়ের কথা শুনবো আর বুঝবো। সেদিনই আমার মেয়ে আপনাদের সাথে শেষ দিন হবে, আর এই খানবাড়িতে শেষ মুহূর্ত।
শফিকের এমন কথায় মুহূর্তে শীতল হয়ে যায় আরাফ খান ও তার স্ত্রী হিনা খান। শফিকের কথার পৃষ্ঠে কী জবাব দেবে সেটা এই মুহূর্তে বুঝতে না পারলেও হিনা খানের কাছে বরাবরই শফিকুলের উত্তর ছিল, তাই তিনি দ্রুত কণ্ঠে বলল, শফিক, তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না? আমরা আছি তো মায়ের পাশে এবং সবসময় ছায়ার মতো থাকবো। ওয়াদা দিলাম। মায়া শুধু একা তোমার মেয়ে নয়, মায়ের সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে, সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি শফিক। হিনা খানের কথায় মুহূর্তে নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে শফিকুল ইসলাম। কথাগুলো বরাবরই ওনার কাছে অর্থহীন, তাই ভনিতা ছাড়াই বলে ওঠে, রক্তের সম্পর্কের কাছে বাকি সব সম্পর্ক বৃথা হয়ে যায় বরাবরই মিসেস খান। সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আপনি আপনার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন মেয়ের কাছে। কাল যখন আপনার রক্ত আপনার ওই সামনে দাঁড়াবে আমার মেয়েকে মারতে, তখন পারবেন তো আমার মেয়েকে বাঁচাতে আপনাদের রক্তের হাত থেকে? শফিকুল ইসলামের এমন কথার সাথে সাথে মুহূর্তেই ভয়ে চমকে ওঠে আরাফ খান ও হিনা খান। কথাগুলো শুনতেই হিনা খানের চোখ টইটুম্বুর হয় মুহূর্তেই। আরাফ খানের সাথে সাথে হিনা খানও শীতল হয়ে যায় শফিকুল ইসলামের এমন প্রশ্নে, যেন মুহূর্তেই ভিতর থেকে নাড়িয়ে তোলে তাদের দুজনকেই। শফিকুল ইসলামের কথাগুলো সবটাই সত্য। যখন মায়ার সত্যিটা প্রকাশ পাবে, তখন নিজের রক্তের হাত থেকে কিভাবে বাঁচাবে মায়াকে, তা এই মুহূর্তে জানা নেই হিনা খান ও আরাফ খানের। শুধু এতটা জানে, সব পরিস্থিতির মধ্যে হলেও মায়াকে তাদের চাই, দরকার হলে প্রত্যেকের বিরুদ্ধে চলে যাবে তারা। শক্ত হাতে পাশে থাকবে মায়ার, তারপরও মায়াকে চাই এই খান বাড়িতে। আরাফ খান শান্ত চোখে তাকায় হিনা খানের দিকে, সেদিকে এক পলক দেখে নিয়ে শফিকুল ইসলামকে আশ্বস্ত করে বলে, এমন কিছুই হবে না শফিক, আমরা মায়ার পাশে আছি অভিভাবক হয়ে, ছায়ার মতো। মায়া তোমার মেয়ে হলেও সে এখন থেকে খান পরিবারের একমাত্র বউ। আরাফ খানের কথায় সন্তুষ্ট হয়নি শফিকুল ইসলামের মন। তিনি উদ্বিগ্ন হয়ে অশান্ত মনে আবারও বলল, বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে, তখন এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারে মিস্টার খান। আমি তো সামান্যটা বলেছি, হয়তো তখন পরিস্থিতি আপনার আমার হাতের বাইরে হতে পারে। তখন কি করবেন? আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো? আরাফ খান শফিকুলের কথার মানে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলল, অবশ্যই পারবো। আমরা আটকাবো পরিস্থিতিটাকে, সামনে নেব খান পরিবারের বউকে। শফিকুল ইসলাম আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে অশান্ত মন নিয়ে প্রশ্ন করে বলল, পারবেন তো আটকাতে? বিশ্বাস নেই আমাদের উপর শফিক তোমার? এটা আমার প্রশ্নের উত্তর নয় মিস্টার খান। শফিকুলের পরপর প্রশ্নের মানে বুঝতে পারছে হিনা খান, তাই তিনি নিজেকে স্থির করে শক্ত মনে পাশ থেকে নিজের চোখের জল মুছে নিয়ে স্বতঃস্ফূর্ততার সাথে শফিকুল ইসলামের কথার জবাব দিতে শক্ত কণ্ঠে বলে ওঠে, ভবিষ্যতে পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করে তা আমি জানি না শফিক, তবে এতটা বলতে পারি, আমাদের রক্তকে মায়ের কোনো রকম ক্ষতি করতে দিব না আমরা। তারপরে যদি পরিস্থিতি আমায় বাদ করে, তাহলে কথা দিচ্ছি, প্রথম গুলিটা আগে আমার বুক ভেদ করবে, তারপর দ্বিতীয় গুলিটা মায়াকে ভেদ করবে। ওয়াদা করছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার মেয়ে মানে মায়ের হেফাজত করব, ইনশাল্লাহ। হিনা খানের এমন কথায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় শফিক ও রেহেনা। স্বামীর পাশে নীরবে বসে মেয়ের জন্য চোখে অশ্রু জল ফেলা মা এবার চোখ তুলে তাকায়। হিনা খানের প্রতিটা কথায় তিনি ভীষণ চমকায়, প্রতিটা বাক্যে রেহানাও স্তব্ধতা বিরাজমান। শফিকুল ইসলামের অশান্ত মন, কারণ শফিকুল ইসলাম জানে খান পরিবারের সদস্যরা তাদের কথায় কতটা দৃঢ়তা রয়েছে। তারা জীবন গেলেও তাদের নিজেদের বচন ভাঙবে না। শফিকুল ইসলামের নমনীয়তার সঙ্গে ঝুঁকে বসেন। তার বাবা হিসেবে মেয়েকে নিয়ে তিনি বেশ চিন্তিত ভবিষ্যৎ পরিস্থিতিটা ভেবে, তবে কিছুটা আশ্বস্ত হয় হিনা খানের কথা এই ভেবে যে যা কিছু হোক না কেন সকল পরিস্থিতিতে তারা দুজনেই মায়ার পাশে থাকবে সাপোর্টার হয়ে। কথাগুলো ভেবেই তিনি নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। নিজের আদুরে মেয়েকে আল্লাহ হাতে সঁপে দিয়েছেন, এবার তাদের যা হওয়ার বাকিটা সময় ঠিক করবে। তিনি হিনা খানের কথায় বিশ্বস্ত হয়ে নিজ বাক্য আর লম্বা না করে হঠাৎই তার স্ত্রীকে নিয়ে উঠে দাঁড়িয়ে কাট কাট গলায় বলে ওঠে, সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখনো একটা ছেঁড়া সুতার বাঁধন নামক একটা সম্পর্ক আছে।
আপনাদের সাথে আমাদের, সেই সাথে কিছুটা বিশ্বাসও আছে। সেই বিশ্বাস নিয়েই মেয়েকে রেখে গেলাম অন্ধকার জগতে আপনাদের হাতে। নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবো না বলে মেয়েকে না বলে যাচ্ছি চলে এখান থেকে। আপনারা দেখে রাখবেন আশা করি। যদি আমার অবুঝ মেয়েটি কোনো অপরাধ করে তো ওকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। অপরাধী বাবা হয়ে এর থেকে বেশি কিছু বলার নেই আমার। আরাফ খান সাথে সাথে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই হাত বাড়িয়ে থামায় শফিকুল ইসলাম। আরাফ খানকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে হাত জোড়ার সামনে ধরে ক্ষমা চেয়ে বলে ওঠে, যেদিন শিরা সুতোর বাঁধন ঠিক হয়ে যাবে সেদিন নিজের দাবি নিয়ে এই বাড়ির অন্ন বা পানি পান করব, তার আগে নয় মিস্টার ও মিসেস খান। এখন আমাদের বিদায় দেন, আমরা আসি। কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেয়ের অগোচরে স্ত্রী রেহানার হাত ধরে খান বাড়ি থেকে বেরিয়ে যান। রেহানা বেগম তার মেয়ের কষ্টে বারবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে আর পিছন ফিরে তার মেয়েকে একটা নজর দেখার চেষ্টা করছে, কিন্তু তারপরও তার স্বামীর ভয়ে কিছু বলতে পারছে না, শুধু নীরবে কান্না করতে করতে স্বামীর সাথে যেতে থাকে। শফিকুল ইসলাম চলে যেতেই সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরাফ খান। চেপে রাখা কান্নাটা মুহূর্তেই বাঁধ ভাঙে হেনা খানের। তার স্ত্রীর কান্নার শব্দ শুনেই দ্রুত এগিয়ে আসে আরাফ খান। স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হেনা খানের হাত দুটো নিয়ে নিজের হাতের মধ্যে শক্ত করে চেপে ধরতেই হেনা খান ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি দেখলে তো আমাদের শফিক আমাদের সাথে ঠিক করে কথাটা পর্যন্ত বলেনি। ও তো সত্যিটা জানে, তাহলে ও কেন আমাদের সাথে এমন করছে তুমিই বলো। আরাফ খান নিজেকে শক্ত করে হেনা খানকে শান্ত করার জন্য সান্ত্বনা স্বরূপ বলে ওঠে, কারণ শফিক তার নিজের সন্তানকে বিপদের মুখে রেখে যাচ্ছে, তাই এমনটা করছে। বাবা হিসেবে শফিক নিজের জায়গায় ঠিক আছে না, আমাদেরও শফিকের কষ্টটা বুঝতে হবে। আরাফ খানের কথায় মুহূর্তে হেনা খান কাঁদতে কাঁদতে আবারও পাল্টা জবাবে বলল, আর আমাদের কি কষ্ট নেই? আমরা কি পরিস্থিতির শিকার নয় আরাফ? আমিও তো সব কিছু হারিয়ে বসে আছি আরাফ। এখন আমার বেঁচে থাকার একমাত্র ভরসাই তো মায়া, সেটা কবে বুঝবে শফিক? হেনা খানের কথায় আরাফ খান আগের ন্যায় বলল, হ্যাঁ না, একটু সময় দাও শফিককে, দেখবে ও ঠিকই বুঝবে আমাদের কষ্টটা। সবটা সামলাতে সময়ের প্রয়োজন, হ্যাঁ না, তাই নিজেকে শান্ত রাখাটাও খুব জরুরি আমাদের। হেনা খান তার স্বামীর হাত দুটো ধরে সেখানটায় নিজের কপাল ঠেকিয়ে অঝরে কেঁদে বলে উঠলেন, এমনটা হওয়া কি খুব জরুরি ছিল আরাফ? আমাদের সাথে এতটা ধ্বংসাত্মক কেন হলো আমাদের? কেন সময়টা আমাদের এতটা পরীক্ষা ফেলছে? জীবনটা কেন চলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার? সবটাই কি সময়ের দায়, নাকি আমরাও সমান দোষী আরাফ? কথাগুলো বলে থামেন তিনি। একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রলয়। আরাফ খান নিশ্চুপ ভঙ্গিতে থাকলেও হেনা খান ছিল অস্থিরতা মনস্তাপ। ঠিক সেখানটায় আগমন ঘটে কারো একজোড়া ছোট পায়ের। ভীতু ও চঞ্চল দৃষ্টিতে চারপাশে চোখ বুলায়। চোখ আউড়িয়ে কাউকে খুঁজে না পেয়ে হতাশায় এগিয়ে যায় ধীর পায়ে আরাফ খান ও হেনা খানের সামনে। ভীতু চোখে দুজনকে দেখে নিয়ে আস্তে করে বলে ওঠে, আম্মু যাবো আমি। আম্মু আব্বু কোথায় আমার? মায়ার এমন প্রশ্নে মুহূর্তে চমকে ওঠে আরাফ খান ও হেনা খান। দ্রুত নিজেদের সামলে চোখের জল মুছে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়ে মায়ার সামনে। হেনা খান জোরপূর্বক হাসি হাসি ভাব ফোটায় মুখে, দুহাত বাড়িয়ে ডাকে মায়াকে কাছে আসতে। বাথরুমের মতো গুটি পায়ে প্রথম ডাকেই সামনে দাঁড়ায় হেনা খানের। হেনা খানের কাছে আসতে খানিকটা ইতস্তত বোধ করলেও নমনীয়তা প্রকাশ করে নিজের মধ্যে মায়া। মায়ার কাছে যেতেই হেনা খান দু হাতে জড়িয়ে ধরে মায়াকে। মন ভরে মায়াকে আদর করে আহ্লাদে সুরে বলে ওঠে, বাহ, তুই তো দেখতে একদমই তোর দাদির মতো বাড়াবাড়ি সুন্দরী হয়েছিস। ডাগর ডাগর চোখ, তোর লম্বা চুল, তোর হাসি, সব কিছু তোর দাদির মতোই। জানিস সেটা তুই? এই মুহূর্তে মায়া হেনাকে ঠিকঠাকভাবে চিনতে না পারলেও একেবারে আবার অপরিচিত ঠিক তাও নয়। শফিকুল বলেছিল হেনা খান ও আরাফ খানের কথা মায়াকে, সাথে এখানে আসার আগে সবকিছু বুঝিয়ে এনেছিল মায়াকে।
তার ছোট মাথায় কতটুকু বুঝেছে কে জানি, কিন্তু তার রেস্ট নেই। মায়া এই মুহূর্তে নম্রতা প্রকাশ করছে হেনা খানের সামনে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাই সেই সুবাদে হালকা পরিচিত মহিলার কথাগুলো শুনেও বেশ একটা চমকাচ্ছে না মায়া, শুধু গোল গোল চোখে হেনা খানকে দেখছে। মায়াকে কিছু বলতে না দেখে আবারও হেনা খান হাসি হাসি ভাবে বলে ওঠে, কি কথা হবে না আমার সাথে বুঝি? শোন, আমি তো তোর দাদি হই, বুঝলি? জানিস তো দাদিদের সাথে রাগ করতে বারণ, যে সেটা বেশি বেশি কথা বলতে হবে তোকে। মনে যেটা থাকবে সেটা সবসময় মুখের বুলিতে আওড়াতে হবে তোর, বুঝলি? চুপচাপ তো মোটেও থাকা যাবে না। হেনা খানের কথায় বেশ একটা বোধগম্য হয়নি মায়ার। কান অব্দি পৌঁছালেও মায়ের সেটা মনোযোগী হয়নি, বরং মনোযোগ ছিল হেনা খানকে খুঁটিয়ে দেখার। তাই বিস্মিত গলায় বলল, দাদি হন আপনি আমার? সায় জানিয়ে বলল, আর আপনি নয়, তুমি করে বলবি। তুই কেমন? ওই যে উমনাকে দাদা জান বলে ডাকবি, উনি তো দাদা জান হয়। মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া। বাধ্য মেয়ে নেয় মায়াকে সায় জানাতে দেখে মুহূর্তে হালকা হাসেন আরাফ খান ও হিনা খান। বহু কষ্টের পর এই হাসিটা যেন মুহূর্তেই বুকের ভিতর শীতল হাওয়া বয়ে যায় তাদের দুজনেরই। তাই হিনা খান হাসি মুখে মায়ার এক গালে হাত রেখে আবারও বলে ওঠে, ক্ষুধা পেয়েছে? আমার সোনামা কি কিছু খাবে এখন? চকলেট, আইসক্রিম? হেনা খানকে এতটা আদর ও ভালোবাসায় দেখে মায়া কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। তার ছোট মাথায় বিষয়গুলো আওড়াতে না পারলেও এটা বুঝতে পারছে যে সামনে বসে থাকা সত্য নতুন দাদা দাদি নামক মানুষ দুটো ভীষণ ভালো, সাংঘাতিক বাড়াবাড়ি রকমের ভালো। নয়তো কেউ কাজের মেয়েকে চকলেট আইসক্রিম খেতে দেবে, সেই বিষয়ে অক্ষত। মেয়েকে মিথ্যা বলার কারণ শফিকুল ইসলাম মায়াকে শক্ত রাখতে চায় সকল পরিস্থিতিতে। তার বাবার কথার বিপরীত কিছু হতে দেখে মাথায় তাল পাকায় মায়ার। খানিকটা কনফিউজড হয়ে পাল্টা প্রশ্ন করে বলে ওঠে, তোমরা কি কাজের মেয়েকে চকলেট আইসক্রিম খেতে দাও দাদি? মায়ের কথায় কিঞ্চিত কপাল কুঁচকে আসে হিনা খানের। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন খেতে দিব না? আমার সোনামাকে তোকে বললো যে তুই এই বাড়ির কাজের মেয়ে হোস, সেটা? আব্বু, আমার আব্বু বলেছে আজ থেকে আমাকে এই বাড়িতেই থাকতে হবে, তোমার দেখাশোনা করতে হবে, সাথে তোমাকে ম্যাডাম আর তোমার বরকে স্যার বলতে হবে। তোমরা আমাকে যা খেতে দিবে তাই খেতে বলেছে আব্বু। কোনোরূপ রাগারাগি করতে নিষেধ করেছে। তোমাদের কাছে থেকে কোনো কিছু খেতে চাওয়ার আবদার করতে নিষেধ করেছে। আব্বু বলেছে আমায় আব্বুকে ফোন করে জানাতে, আমার কোনো কিছুর প্রয়োজনে আব্বুকে বলতে বলেছে, তিনি এনে দেবেন আমায়। কিন্তু তোমাদের কাছে আমি আবদার করলে নাকি আমার চাকরি থাকবে না। মায়ের এইসব কথায় মুহূর্তে হেনা খান মায়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। হেনা খানের সাথে সাথে আরাফ খানও মায়া ও হেনা খানকে হাঁটু গেড়ে উপর থেকে জড়িয়ে ধরে নীরবে চোখে জল ফেলে। মায়ার বাবা শফিকুল ইসলাম যে মায়াকে মিথ্যা বলে এখানে থাকতে রাজি করিয়েছে সেটা বুঝতে বাকি নেই কারো। অবুঝ মেয়েকে রাজি করানোর জন্য বলেছে মায়া এখানে চাকরি করলেই তারা খেতে পারবে, নয়তো না খেয়ে থাকতে হবে। আর মায়া তার বাবা মার মিথ্যা কথায় বিশ্বাস করে এখানে আসতে রাজি হয়ে যায়। কিন্তু মায়ার চঞ্চলতা যেন ওদেরকে না জ্বালায়, তাই বাকি সব কথাগুলো বানিয়ে বলেছে। হেনা খান নিজেকে স্থির করার চেষ্টা করে মায়াকে সামনে দাঁড় করিয়ে আদেশ স্বরূপ বলে ওঠে, কে কি তোকে বলেছে সেটা ভুলে যা মায়া। আমি যেটা বলছি সেটাই তুই আজ থেকে মানবি। আর এই বাড়িটা তোর, তাই তুই এই বাড়ির কাজের মেয়ে নয়, বরং তুই এই বাড়ির বউ। আমার একমাত্র নাতির একমাত্র বউ তুই, বুঝলি? মায়া বিস্ময়ে ছোট ছোট চোখ করে বলে ওঠে, বউ? বউ, আমার হৃদের পুতুল বউ। পাশ থেকে আরাফ খান মায়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে হাসি মুখে বলে ওঠে, কি লেডি, কেমন লাগলো আমাদের বুড়ো বুড়িকে? কোনো সমস্যা হবে না তো আমাদের সাথে থাকতে? মায়া বিস্ময়ে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা হবে না।
মায়াকে সায় জানাতে দেখে মুহূর্তে একগাল হাসে আরাফ খান ও হিনা খান। হাত বাড়িয়ে মায়ার নাক টেনে আরাফ খান বলেন, কালী বুড়িকে এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেব। এবার হাতে ধরে পড়াশোনাটাও মন দিতে হবে আপনার। স্বামীর কথায় হিনা খান সায় জানালেও মুহূর্তে বাধ্য সাজলো। মায়া নাক মুখ ছিটকে নাহত সুরে বলে ওঠে, আমি পারবো না, আর আমার পড়তে ভালো লাগে না একটু। আমি অনেক পড়েছি, জেএসসি পাশ করে 9-এ উঠে বিগত 4টা মাস পড়েছি ওই স্কুলে। এখন আবার এখানে এসেও পড়া লাগবে আমার, আর কত পড়বো আমি। আদরের সহিত হেসে হিনা খান বুঝিয়ে বলে ওঠে, তা বললে তো হবে না সোনামা, পড়তে তো তোকে হবেই। আমি পড়াবো তোকে, সাথে তোর দাদা জানও আছে। এখন বল, আমাদের কথা কি আমার সোনামা অমান্য করবে পড়াশোনা করতে না চেয়ে? না। রাত দুটোর কাঁটা টিকটিক করছে। আরাফ খান নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে। সারা রাতভর ভেবেছিল পরিস্থিতির কথা, মায়ার কথা। সকালে তিনি নিজের স্ত্রী ও মায়ের পরিবারকে বোঝালেও কিন্তু নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছে না। একদিকে নিজের দেওয়া বাধা, তো অন্যদিকে তার নিজের স্ত্রী, সেই সাথে অবুঝ মায়া, সাথে খান পরিবারের বাকি সদস্যরা। কিভাবে সামাল দিবেন তিনি সবটা? হিনা খান নিজের রক্ত সম্পর্কে ভালোভাবে অবগত না থাকলেও আরাফ খান ঠিকই রন্ধ্রে রন্ধ্রে জানা আছে। মায়ার সত্যিটা কতদিন সবার থেকে আড়াল করে রাখতে পারবে তা জানা নেই, কিন্তু যেদিন সত্যিটা প্রকাশ পাবে সেদিন হয়তো ধ্বংসস্তূপ নেমে আসবে এই খান বাড়িতে। তার স্ত্রী ও মায়া দুজনকেই না হারাতে হয় ওনার। এই ভয়ে সারা রাত জাগ্রত অবস্থায় কাটিয়ে দেন আরাফ খান। 1 মাস পূর্ণ হলো মায়ার খান বাড়িতে। এই বিগত 1 মাসে এই খান বাড়ির পরিবারের সদস্যের একজন হয়ে উঠেছে, যার মধ্যমণি মায়া। মায়াকে ঘিরেই দিন পার হচ্ছে আপাতত হিনা খান, আরাফ খানের। এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুলেও ভর্তি করিয়েছেন তারা। কিন্তু মায়ার পড়ালেখা নিয়ে নতুন নতুন সব পাগলামো উদ্ভব হচ্ছে দিন দিন। মায়াকে এক প্রকার বাধ্য করেই খান পরিবারের নিজস্ব স্কুল বাংলা মিডিয়াম স্কুলের 9-এ ভর্তি করিয়ে দেন আরাফ খান। খান বাড়ির থেকে 5-10 মিনিটের রাস্তা মায়ার স্কুল হতে। স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টি পরে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে, কিন্তু এতেও বাঁধ সাজলো মায়া। কিছুতেই একা যাবে না স্কুলে, তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হিনা খানের সামনে। স্কুলে কিছুতেই যাবে না বলে নতুন আবদার জুড়ে বসে আছে, আর তার রেশ নেই। চোখ মুখ বিরক্তিতে ছিল কুচকানো, আর তার সহিত বলে উঠল, আমি আর একা একা স্কুলে যেতে পারবো না দাদি। হয় তুমি আমার সাথে স্কুলে চলো, নয়তো আমিও আর যাবো না স্কুলে। তুই কি বলছিস? এই বয়সে তোর সাথে আমার স্কুলে যেতে? মায়া, হ্যাঁ, আমি যেতে পারলে তুমি কেন যেতে পারবে না দাদি? তোর আর আমার বয়স এক হলো যে আমি তোর সাথে গিয়ে স্কুলে বসে থাকবো? তুই কি এখনো ছোট আছিস মায়া, যে হাত ধরে ধরে স্কুলে পাঠাবো আমি? আমি জানি না দাদি, আমি একা স্কুলে যেতে পারবো না। ব্যাস, আমার ভয় করে একা একা স্কুলে যেতে। 1 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস, তারপরে তোর ভয় করে? ড্রাইভার নিয়ে যায় আবার ড্রাইভার নিয়ে আসে, তাহলে তোর ভয়টা কোথায় শুনি? টপ মারছিস আমার সাথে পড়াচুরি করার জন্য? হ্যাঁ, নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে ওঠে, আমি কিছু বললেই তোমার মনে হয় আমি পড়াচুরি করছি? এত ঘোর অপবাদ দাও তুমি আমাকে পড়াচোর বলে। সেটা আমার সম্মানে লাগে দাদি। ছোট বলে তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করছো, অপবাদ দিচ্ছ বড় বড়। এতে আমি আহতও হচ্ছি বড় বড়। তোমার এই বড় বড় ব্যাপারগুলো যদি আমি আমার ছোট ছোট মন নিয়ে নিহত হয়, তাহলে কিন্তু সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদি। এতে করে তুমি ফ্রিতে জেলের সাথে আমিও কবরে, তাতে তুমি আমি দুজনেরই লস। এত এত লস নিয়ে কি আর চলা যায় দাদি বলো? মায়ার পরপর কথায় মুহূর্তে চোখ বড় বড় করে তাকায় হিনা খান সহ বাড়ির সকল সার্ভেন্টরা। সামান্য পড়া বিষয়কে টেনে টুনে মায়া এত বড় লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে, সেটা আপাতত কেউ ভাবেনি এই মুহূর্তে। মায়া মাস খানিকটা ধরেই খান বাড়িতে আছে। প্রথম মায়া খানিকটা চুপচাপ থাকলেও দিন দিন মায়ার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথায়, কাজে, কর্মে। এতে কারো আপত্তি না থাকলেও মায়ের পড়ালেখা না করা নিয়ে ঘোর আপত্তি হিনা খানের। তিনি
বিগত 1 সপ্তাহ ধরে মায়াকে নিজেদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু হুট করেই জেদ ধরে বসে যে একা স্কুলে যাবে না। এবার কেন যাবে না কারণটা মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু হেনা খান মায়ার কথায় খানিকটা অবাক করার সুরে বললেন, আমার সামান্য পড়াচুরি বলাতে তোর সম্মানের লেগে গেল যে তুই সোজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস মায়া? সোজা সাপটা উত্তর। হুম। একদল স্কুল ছাত্রছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়ায় মায়া। যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব কারে চড়ছে বাসার উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়া তাই করতে চাইছে, কিন্তু বিপত্তি ঘটে অসময়ে স্কুল ছুটি হওয়া নিয়ে। কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয় মায়ার। দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে ব্যস্ত। মায়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের সহপাঠীদের দিকে। সকলে ব্যস্ততার মাঝে দাঁড় করায় নিজেকে। উদ্দেশ্য ড্রাইভারের জন্য অপেক্ষা করা। 10 মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাস ছুটে ছাত্রছাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে। মায়া অপেক্ষা করে বিরক্তিতে হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় 1:34 মিনিট। কাঠ পোড়া রোদ মাথার উপর। কপাল কুঁচকে নিজের ফেসের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যটা এক পলকে দেখে নেয়। আশেপাশে চোখ বোলায়। চওড়া প্রশস্ত রাস্তাটি একেবারে নির্জন হয়ে আছে। আবাসিক এলাকা হওয়ায় রাস্তার পাশে বিশাল বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না মায়ার। রাস্তা ধরে মাঝে মাঝে কার যাওয়া আসা করছে এদিক সেদিক। স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছু নেই। ফুটপাত ধরে নেই কোনো ছোট ছোট দোকানপাট। মায়া এদিক সেদিক আবারও চোখ বোলায় নিজের গাড়ির জন্য। ড্রাইভার 3টার দিকে মায়ের স্কুলে হাজির থাকে মায়াকে নেওয়ার জন্য। যেহেতু মায়ার স্কুল 4টায় ছুটি হয়, সেই সুবাদে 1 ঘন্টা আগে চলে আসে ড্রাইভার মায়ের স্কুল মাঠে। কিন্তু মায়ার তো স্কুল 2.5 ঘন্টা আগে ছুটি হয়েছে, তাই মায়াকে বাধ্য হয়েই 2.5 ঘন্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বিষয়টা ভাবতেই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠছে মায়া। সামনের রাস্তাটি এদিক সেদিক 2 দিক থেকেই প্রায় এক হয়, বুঝতে পারছে না কোন দিকে খান বাড়ির রাস্তাটি। বিরক্তিতে আরও 10 মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে আজ একা একাই চলে যাবে খান বাড়িতে। তবুও 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না এই কাঠপোড়া রোদের মাঝে। মায়ার জানা মতে খান বাড়ির এখানেই আশেপাশে কোথাও আছে, শুধু খুঁজে নিলেই হবে। যেই ভাবা সেই কাজ। উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারপাশ চোখ বুলিয়ে খান বাড়ি খোঁজার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই, কিন্তু চারপাশে যখন সবকিছু বড্ড অচেনা অপরিচিত লাগছিল, তখনই ছোট পাগুলো থেমে যায় মুহূর্তেই। চারপাশে সবকিছু একই রকম এবং অপরিচিত মনে হওয়ায় বুঝতে পারে সে উল্টো পথে হেঁটে এসেছে এতটা রাস্তা। তাই সাহসিকতার সাথে আবারও পিছনে ফিরে সঠিক পথে হাঁটতে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয়, মহা বিপদে পড়েছে এই মুহূর্তে। বাড়ি ফিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ। এতক্ষণ নিজেকে সাহসী নারী ভাবা মেয়েটি পর মুহূর্তেই রূপান্তরিত হয় ভীতিকর নারীতে। চমকে উঠে মায়া চোখ বড় বড় করে তাকায় সামনের রাস্তার দিকে। সামনে 2টো রাস্তার মোড় দেখা যাচ্ছে। এবার মায়া কোন রাস্তা ধরে এতটা রাস্তা হেঁটে এসেছে তাই তাল পাকিয়ে ফেলেছে এই মুহূর্তে মাথায়। রাগে দুঃখে ভয়ে মুহূর্তে পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছা করছে মায়ের। এবার কি করবে সে, সেটা বুঝতে না পেরে কাঁদো কাঁদো হয়ে চারপাশে চোখ বুলায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। কিন্তু আফসোস, দুপুরের এই সময়ে নির্জন এলাকায় আপাতত কাউকে দেখতে পাচ্ছে না মায়া। শুধু কতগুলো গাড়ি রাস্তা ধরে সাঁই সাঁই করে চলে যাচ্ছে। উপায় অন্ত না পেয়ে ভয়ে চোখ দুটো টলমল করে ওঠে মায়ার। পিছন ফিরে চারপাশে তাকায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি মায়ার। চারপাশে কাউকে দেখতে না পেয়ে হতাশায় টলমল চোখ দুটো যায় দূর রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির উপর। কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেই দিকে। উদ্দেশ্য হেল্প চাওয়া, খানবাড়ি অবধি পৌঁছানোর জন্য। মায়া দৌড়ে কালো গাড়িটির সামনে দাঁড়াতেই চোখে পড়ে একটি 23 থেকে 24 বছরের ছেলেকে, যে গাড়ির সামনের ডেস্কের উপর উঠে বসে হেলিয়ে শুয়ে আছে গাড়িতে। নিজের কপালে একটা হাত ঠেকানো, অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির উপর। একটি পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলেও অন্য পাটি গাড়ির উপর তুলে ভাঁজ করে রাখা।
ছেলেটির বেখেয়ালি ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠ পুরনো রোদটা অবধি তাকে ভেদ করতে পারছে না। ফর্সা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো সাদা প্যান্টের সাথে মায়া প্রাণপণ দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে। হাঁটুতে দুহাত রেখে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি বাসায় যাবো, আমায় নিয়ে চলুন। মায়ার এমন অধিকার বোধ বাক্যে টনক নড়ে ছেলেটির। হঠাৎ কানে মেইলি কণ্ঠ আসতেই মনোযোগ ভস্ম হয় তার। আস্তে করে কপাল থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখে পড়ল একটি স্কুল পড়ুয়া মেয়েকে। হালকা কপাল কুঁচকে মেয়েটিকে এক পলক দেখে আবার টান টান হয়ে শুয়ে পড়ে আগের ন্যায় ছেলেটি। মায়া ছেলেটির কোনরূপ ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কি হলো, উঠুন। আপনি আবার শুয়ে পড়েছেন কেন? আমি বাসায় যাবো, আমায় দিয়ে আসুন প্লিজ। কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ায় মায়া। ছেলেটি মায়ের উপর অধিকার বোধের কথায় এবার খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির উপর। পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্তি দৃষ্টি ফেলে মায়ের উপর, চোখ বুলায় মায়ের দিকে। মায়ের পরনে ধপধপে সাদা স্কুল ড্রেস, গলায় আইডি কার্ড, মাথায় স্কুল ক্যাপ, মুখে মাস্ক, পায়ে সাদা স্কুল শুজ, বাম হাতে কালো ফিতার ঘড়ি। কোমরের নিচ অব্দি চুলগুলো বেনি করে দুই সাইডে দেওয়া, কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো। ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলে ওঠে, ইউ থিঙ্ক আই এম ড্রাইভার? ছেলেটির কথায় মুহূর্তেই মায়া নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ সে ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না। মায়ার মাথা নাড়ানোতে আরও খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। মায়া আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে সেদিকে। মায়া ছেলেটির দিকে তাকিয়ে বিনীত সুরে আস্তে করে বলে ওঠে, স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি ভাইয়া। কোন দিক থেকে এসেছি সেই রাস্তাটাও ভুলে গেছি। না স্কুলে ফিরতে পারছি আর না বাড়ি যেতে পারছি। আমি হারিয়ে গেছি ভাইয়া। বাসার কারণ নাম্বারও জানা নেই আমার। কেউ জানেও না বাসায় যে আমি হারিয়ে গেছি। প্লিজ ভাইয়া আমায় একটু দিয়ে আসুন না বাসায় প্লিজ। মায়ার কথাগুলোতে নিজের অসহায়ত্বটা প্রকাশ পাচ্ছে। ছেলেটি মায়ের কথায় যেন আরও বিরক্ত হয়। বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে কেউ আছে কিনা মায়াকে সাহায্য করার জন্য, কিন্তু দুপুরের এই অসময়ে কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। কপাল কুঁচকে বলে ওঠে, বাসায় বন্ধ? আমার ফোন নেই ভাইয়া। মায়া কথায় ঠিক বিশ্বাস হয়নি ছেলেটির। কপাল কুঁচকে মায়াকে দেখে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় মায়ের দিকে। মায়া খুশিতে লাফিয়ে উঠে সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে হিনা খানের নাম্বার। ডায়াল করার জন্য ক্লিক করতেই ফোনের স্ক্রিনে ঝলমলে নাম ভেসে ওঠে দাদিমা। ফোনের স্ক্রিনে সেভ করা ঝলমলে দাদিমা নামটি দেখেও ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া, কিন্তু পরপর 2-3 বার রিং হওয়ার পরও যখন কলটি রিসিভ হয়নি, হতাশতায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে। ক্ষুণ্ণ মনে আস্তে করে বলে ওঠে, দাদি ফোন রিসিভ করছে না ভাইয়া। মায়ার এমন কথায় এবার ছেলেটি সত্যি সত্যিই বেশ বিরক্তি প্রকাশ করে চোখে মুখে। এই অসময়ে হুট করে এমন ঝামেলায় জড়াবে বুঝতে পারেনি ছেলেটি। এই মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে। নিজের গাড়িটি অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থামতে হয় তাকে। ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িকে আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগে, কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা সময় নিতে পারে। এই আধা ঘন্টা মায়াকে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। এই বিষয়টি যেন বিরক্তির প্রধান কারণ হয়েছে দাঁড়িয়ে থাকা ছেলেটির জন্য। তাই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে। মায়ার সামনের দিকে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, বাসা কোথায়? এই এরিয়াতেই। কত নাম্বার বাড়ির? মায়া কিছু বলতে নেবে তার আগেই ফোন বেজে ওঠে ছেলেটির। মায়ার দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলতেই গম্ভীর মুখ হয়ে বলে, বলো দাদি, শুনছি। ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শোনা না গেলেও পর মুহূর্তেই আবারও ছেলেটি গম্ভীর হয়ে বলে ওঠে, আমি তোমাকে কল করিনি দাদি। হ্যাঁ আসছি আমি, অন দ্য ওয়ে, বাই। শর্টকাটে কথাগুলো শেষ করেই ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় মায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে। পরে আবারও প্রশ্ন করে বলে ওঠে,
কত নাম্বার? ঝটপট উত্তরে বলে ওঠে। নাম্বার জানি না, তবে খানবাড়ি যাব। মায়ার মুখে খান বাড়ির শব্দটি শুনতেই যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি। মায়াকে উপর থেকে নিচ অব্দি পরমুহূর্তেই চোখ বুলায়, কপাল কুঁচকে অবিশ্বাস্য কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলে। খানবাড়ির? ছেলেটির এমন প্রশ্নে মায়া তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ। মায়া নিজের চোখ ঘুরিয়ে নিতেই দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে। হাতে উল্টো পিঠে বড় সড়ো একটা কাঁঠা ছেঁড়া, সাথে বেশ রক্ত জমাট বেঁধে আছে সেখানটায়। মায়া রক্ত দেখে মুহূর্তে ভয়ে আতঙ্কে ওঠে। ভয়ে ভয়ে নজর সেদিকে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে আস্তে করে বলল, রক্ত। মায়ার কথায় মুহূর্তেই ছেলেটির চোখ যায় নিজের বাম হাতের দিকে। যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে তাকায় মায়ার ভয়ার্ত দৃষ্টির দিকে। কপাল কুঁচকে মায়ার দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে পিছন ঘুরে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে মুড়িয়ে নেয়, বেঁধে নেয় নিজের বাম হাতে। মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে। কাম উইথ মি। মায়া দ্রুত গতিতে বলে ওঠে, আরে আপনার গাড়ি তো এখানে ফেলে যাচ্ছেন ভাইয়া। সময় মতো গাড়ি নিজেই চলে আসবে, ইউ জাস্ট ফলো মি। কথাগুলো বলেই ছেলেটির সামনের রাস্তা ধরে এগোতেই মায়া গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয় ছেলেটির পাশে। রাস্তার পাশ ধরে দুজন একসাথে হাঁটছে চুপচাপ। ছেলেটি পকেটে দুহাত গুজিয়ে দূর রাস্তার দিকে তাকিয়ে এক মনে হাঁটছে। পাশে কেউ আছে কি না তার সেই ভাবান্তর নেই। মায়া বারবার ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে মায়ার কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অন্যরকম মায়া কাজ করছে ছেলেটির মুখোদ্দয়ে। সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সুন্দর হওয়ার চেষ্টা তার। ছেলেটির মুখে মাস্ক থাকায় ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এটা বুঝতে পারছে ছেলেটি সাংঘাতিক ভয়ানক টাইপের সৌন্দর্যের অধিকারী হবে। চোখ দুটোতে ঘায়েল করা মায়া তার। মায়া চোখ আউড়িয়ে আবারও তাকায় ছেলেটির দিকে। নিজের অবুঝতায় বলে ওঠে, আপনি খুব সুন্দর ভাইয়া। মায়ার অবুঝতায় ছেলেটি চোখ ঘুরে তাকায় মায়ের দিকে কপাল কুঁচকে। ভ্যাবসা গরমে ক্যাপের ভেতর দিয়ে মায়ার কপালে বিন্দু বিন্দু ঘামের মধ্যে আখি চারণ করে ছেলেটি। ডাগর ডাগর চোখ দুটো কুচকিয়ে তাকিয়েছে তার দিকে। ছেলেটির দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে দূর রাস্তায় রাখে গম্ভীর মুখে। চুপচাপ আপন মনে হেঁটে চলছে, সেই সাথে মায়াও তাল মেলানোর চেষ্টা করছে। ছেলেটিকে কথা বলতে না দেখে মায়ার ছোট মনে অপমান বোধ করে তাই সেও চুপচাপ হেঁটে যাচ্ছে। রোদের তাপের মধ্যে 10 মিনিট সময় নিয়ে দুজন হাঁটতেই অবশেষে এসে পৌঁছায় খান বাড়ির সামনে। চোখের সামনে মায়া খান বাড়ির গেট দেখেই লাফিয়ে ওঠে খুশিতে, চঞ্চলতার সহিত বলে ওঠে, ইয়াহু, এই তো এসে পড়েছি আমরা ভাইয়া, এটাই আমার বাড়ি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথাগুলো বলেই মায়া দৌড়ে কয়েক কদম এগিয়ে যায় বাড়ির দিকে, ছেলেটিকে পিছনে ফেলে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করতেই আবারও দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে। কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে। আর মায়ার বাকি কথাগুলো না শুনেই ছেলেটি মায়ার পাশ কাটিয়ে চলে যেতে থাকে খান বাড়ির গেটের সামনে। মায়া বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটির যাওয়ার দিকে। কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটির পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে ওঠে, আপনিও কি আমার সাথে যাবেন ভাইয়া? মায়ার কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে ছেলেটি। অপরিচিত মেয়ের সম্পর্কে ঠিকঠাক জানা না থাকায় এবার বেশ কৌতূহল হলো নিজের মধ্যেও। তাই মায়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুঁচকে, আর ইউ শিওর এই বাড়িটায়? ছেলেটির অদ্ভুত কথার মানে মায়া বুঝতে না পারলেও আবারও সম্মতি জানায় ছেলেটিকে, যার অর্থ সে এই বাড়িতেই থাকে। ছেলেটি মায়ার মাথা নাড়ানো দেখে কাল বিলম্ব না করে সাথে সাথে সামনের দিকে তাকিয়ে হেঁটে খান বাড়ির বিশাল গেট ধরে ভেতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, কতদিন ধরে আছো এই বাড়িতে? সোজা সাপটা উত্তর জানায়, 1 মাস। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, খান বাড়ির সাথে সম্পর্ক? ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজা সাপটা উত্তরে গড় গড় করে বলে ওঠে,
এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর, তার ছেলে আমার শ্বশুর, তার একমাত্র গুণধর ছেলের একমাত্র বউ হলাম আমি এই বাড়ির। মায়ার এমন কথায় মুহূর্তেই পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরিয়ে মায়ার দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আমার বউ? ছোট আপামনি, আপনি আজ একা একা স্কুল থেকে বাসায় এসেন কেমন? ডর করে নাই আপনার? ড্রাইভার তো যাইতে হে আপনারে এখন স্কুল থেকে আনার লাইগায়, তাহলে আপনি আসসালামু আলাইকুম ছোট স্যার। ছেলেটি চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে, কপাল কুঁচকে আবার চোখ ঘোরায় মেয়েটির দিকে। সত্য নিজের বউয়ের পরিচয় দেওয়া মেয়েটি যে খান বাড়ির প্রতিটা সদস্যের সাথে বেশ সখ্যতা ভাব জমে আছে তা বুঝতে বেগ পায়নি ছেলেটি। কিন্তু মেয়েটি তার বউ এই বিষয়টি যেন আরও কৌতূহলের কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যে বলেছে? পিছিয়ে মেয়েটি বা বউয়ের পরিচয় দিবে কেন? তার কি কোথাও ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটা নিশ্চিত হয় যে বয়স্ক দারোয়ানের কথায় যে অপরিচিত মেয়েটি এই খান বাড়িতেই থাকে। সবটা বোঝার জন্য শান্ত ভঙ্গিতে আগের ন্যায় নিজের দুই হাত পকেটে ভরে সামনে আগায়। মায়া দারোয়ানের কথার উত্তরে হাসি হাসি হয়ে জানায় স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় সে একাই ফিরেছে বাড়িতে। বয়স্ক দারোয়ানটি সামনের ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নাড়িয়ে সায় জানায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাত নাড়িয়ে বয়স্ক দারোয়ান থেকে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভিতরের উদ্দেশ্যে। কিছুটা পথ দৌড়ে যেতেই সামনে দেখা পায় হেনা খানের। তিনি এই দিকটা এগিয়ে আসছিলেন। হুট করে এই অসময়ে মায়ার কণ্ঠস্বর শুনেই মায়াকে নিতে আসছিলেন এইদিকে, কিন্তু পথিমধ্যেই দেখা হয় মায়ার সাথে। হেনা খান হুইল চেয়ারে বসে আছেন আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি দু হাতে জাপটে ধরে মায়াকে। উত্তেজনার সহিত বলে ওঠে, সে কি সোনামা, তুই একা একা বাসায় কিভাবে এসেছিস? সমস্যা হয়নি তো তোর? তুই কি সম্পূর্ণ ক্লাস না করেই চলে এসেছিস আজ? হেনা খানের পরপর উত্তেজিত কথায় মুহূর্তে মায়া বিরক্তি নিয়ে উত্তর দেয়, না, সমস্যা হয়নি, স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে এসেছি। স্কুলে একা একা বসে থেকে কি করব? শুধু শুধু কাজ আছে কোনো, তাই বাড়ির রাস্তা মাপতে মাপতে একা চলে এসেছি এখানে অবধি। মায়ার কথায় হেনা খান বুঝতে পারে কেন মায়া তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু আপত্তি হচ্ছে মায়া একা চলে আসাটা মোটেও পছন্দ হয়নি ওনার, বরং ভয়ে ছিল যদি মায়া একা রাস্তায় হারিয়ে যেত তো কি হতো সেটা ভেবেই গা ছমছম করে উঠছে ওনার ভয়। নিজের ভয়টা খানিক দমালো নিজের মধ্যে তিনি, তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সব কিছু খুলে নিতে থাকেন তিনি। মায়ার স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড খুলে তুলে দেয় পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত পাড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মায়ার ঘামন্ত মুখ ভালো করে মুছিয়ে খানিকটা রাগী কণ্ঠে বলেন, একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে? হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তো দাদাভাই আর আমি কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে, সে ধারণা আছে তোর? সব কিছুতে পাগলাম্য না করলে হয় না তোর। হেনা খানের পরপর কথায় মুহূর্তে আহত হয় মায়ার ছোট মন। সে তো ঠিকঠাক বাসায় চলেই এসেছে, তাহলে এতটা কথা শোনানোর কোনো মানে হয় না? হয় না, মোটেও হয় না। মায়া সেই ক্ষুণ্ণ মনের রেশ ধরেই যৌক্তিকতা দেখিয়ে বলে ওঠে হেনা খানকে, দাদি তুমি চাও আমি এখন 2.5 ঘন্টা স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানোর পদবিটা টানি? তোমার এই মনোরম ধারণা যদি আমাদের স্কুল গেটের দারোয়ান দাদু শুনে, তাহলে নিশ্চিত হাত পা ছড়িয়ে ছিটিয়ে গোড়াগড়ি করে কান্নাকাটি করে বিলাপ করবে মাঠের উপর, এই ভেবে যে তুমি ওনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে। আহা, বেচারা স্কুল দাদু বুঝি শেষ বয়সে এসে তোমার দ্বারা এত বড় সর্বনাশ হলো তার? তুমি তো এখন সর্বনাশী দাদি হয়ে গেলা দাদিমা। দাদা জানে সেটা? মায়ার পরপর যুক্তির কথায় মুহূর্তে হতভম্ব হয়ে যায় হেনা খান ও মালা। মায়া সিরিয়াস পরিস্থিতিতেও যে যুক্তি খুঁজে খুঁজে অযৌক্তিক ব্যাখ্যা দেবে সেটা বুঝতে পারেননি তারা।
তাই তিনি হতবাক হয়ে বলে ওঠেন, তোরে আমি কইছি যুক্তি দিতে, আমার সামান্য কথাকে টেনে ইতিহাস রচনা করলি, আর শেষ পর্যন্ত তোর সেই ইতিহাসে তুই আমাকে সর্বনাশী দাদির চরিত্রে বসায় দিলি মায়া। হুম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মায়ার সোজা সাপটা উত্তরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ার সাথে রেগে কথা বললে মায়া আবারও যৌক্তিক ব্যাখ্যা দেবে ওনাকে। তাই তিনি নিজেকে শান্ত করে মায়ার গাল ছুঁয়ে আদর করে মিহি সুরে বলেন, আচ্ছা মানলাম তোর কথা, কিন্তু তুই বলতো দেখি, আমার সোনামাটা যদি আজ একা বাসায় না আসতে পেরে কোথাও হারিয়ে যেত, তাহলে কি আমরা তার কষ্টে কান্না বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে সোনামা, কাউকে কিছু না বলে একা একা বাসা চলে আসাটা? হেনা খানের মুহূর্তে অপরাধ বোধ কাজ করে মায়ার নিজের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবেই অপরাধী কণ্ঠে বলে ওঠে, সরি দাদি, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে আর এমনটা করবো না আমি। দারোয়ান দাদুর সাথেই বসে থাকবো আমি গেটের সামনে, তবু আর একাই আসবো না বাসায়। কিন্তু তুমি জানো, আজকে বাসায় আসার সময় না আমি রাস্তায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। ওই ভাইয়াটা আমাকে নিয়ে এসছে বাড়িতে। মায়ার হাতের দৃষ্টি অনুসরণ করে হেনা খান কপাল কুঁচকে পিছন দিকে তাকাতেই চমকে উঠে সাথে সাথে বলে ওঠে, রিত তুই? হেনা খানের কথায় মুহূর্তে মায়া চমকে ওঠে। মনে পড়ে হেনা খানের বলা প্রথম দিনের কথা, হৃদের বসে। তাহলে এই কি সেই হৃদ যে মায়ার স্বামী? কৌতূহল বসে চট জলদি প্রশ্ন করে ফেলে মায়া, বলে ওঠে, উনি কি আমার স্বামী দাদি? নিজের উত্তেজনায় মায়ার কথা কানে না তুলেই অজানা ভয়ের সাথে সাথে মায়াকে টেনে জাপটে জড়িয়ে ধরে নিজের মাঝে হেনা খান। মায়ার মাথা নিজের বুকে চেপে ধরে তাকায় হৃদের দিকে ভয়। হেনা খানের হঠাৎ এমন কাণ্ড মায়া বুঝতে না পেরে বুক থেকে মাথা উঠাতে চাইলে সাথে সাথে বাধা দেয় হেনা খান, শক্ত করে চেপে ধরে নিজের মাঝে। এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলেই হৃদ কেড়ে নিয়ে যাবে মায়াকে ওনার কাছ থেকে। অক্ষত মায়া কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখা অবস্থায় তাকায় সামনে ছেলেটির দিকে। চোখাচোখি হয় দুজনের। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। ছেলেটির মায়াবী চোখজোড়া স্থির মায়ার ঘামন্ত মুখমণ্ডলে। ছেলেটির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়েই ধ্যান ভাঙে হেনা খানের কথায়। রিত তুই কবে এসেছিস দেশে? হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অক্ষত বউয়ের দিকে। হৃদ চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে। হারিয়ে যাওয়া বউটি যে হুট করেই এই গ্রীষ্মকালের ভ্যাপসা কাঠ ফাটা রোদে আবার দেখা পাবে ভাবতে পারেনি সে। হৃদ চমকিত। অতিরিক্ত শখটাই পাথরের মূর্তি হয়ে জমে গেছে। আপাতত রিয়াক্ট করতে ভুলে গেছে, জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময়ে তাকিয়ে আছে মায়ের দিকে। তার হুট করে জানা পিচ্ছি বউটি বেশ বড় হয়ে গেছে, শরীরের বেশ পরিবর্তন ঘটেছে, তবে চোখে মুখে বাচ্চাদের মতো ভাবটা রয়েছে বেশ। হৃদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদির মায়ার কথা শুনছিল। সে হতবাক হয়েছিল যখন নিজের দাদি মায়াকে এতটা আদরে আঁকড়ে রেখেছিল। বুঝতে চেষ্টা করছিল আদৌ কি মায়া তাকে সত্যি কথা বলেছিল নিজের বউয়ের পরিচয় দিয়ে। কিন্তু নিজের দাদির সখ্যতা ভালোবাসা প্রমাণ করেছে মায়ার সাথে এই খান বাড়ির গভীর সম্পর্ক রয়েছে। হৃদ বুঝতে পারে তখন যখন মায়ার ঘামন্ত লাল চেহারাটি তার চোখে সামনে দৃশ্যমান হয়। মুহূর্তেই স্তব্ধ নির্বাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ার দিকে, যার রেশ এখনো অবধি কাটাতে পারেনি সে। হেনা খান হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে তাকিয়ে আর এক ধাপ ভয় আটকে ওঠে। এই বুঝি হৃদ মায়ার সতীটা জানতে পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নেবে মায়াকে হেনা খানের কাছ থেকে। তিনি নিজেকে স্থির করতে চায়, সবটা বুঝতে চায়, কারণ হৃদ তো মায়ার সম্পর্কে কিছুই জানা নেই। সে তো মাত্র ফিরেছে বাসায়। হেনা খান কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে সংযম করে চোখ তুলে আবার তাকায় হৃদের দিকে, কারণ হেনা খানের ধারণা হৃদ মায়ার সত্যির সম্পর্কে অবগত নয়। কারণ হৃদ 2 বছর পর খান বাড়িতে ফিরেছেন দেশের বাহির থেকে, তাও আবার মায়াকে সঙ্গে করে নিয়ে। হৃদ বাসায় ফিরবে সেই ধারণা ওনার ছিল। কিছুক্ষণ আগে হৃদের বাংলাদেশি ফোন নাম্বার থেকে ফোন এসেছিল ওনার কাছে, তাই বুঝতে পেরেছিল হৃদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজন যে একসঙ্গে বাসায় ফিরবে
সেটি মোটেও আশা করেননি তিনি। তবে হেনা খানের জানা নেই হৃদের ফোন থেকে কলটি হৃদ নয় বরং মায়া করেছিল ওনাকে। হেনা খান স্বস্তির হন। কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড় করায় নিজের বুক থেকে। এই মুহূর্তে তিনি হৃদকে সময় দিতে চায়, মায়াকে হৃদের সামনে রাখতে চায় না। হৃদ দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ হৃদের মুখ নয় দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি হৃদ মায়াকে লক্ষ্য করে বুঝতে পারে কোনো কারণে মায়া তার বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত হৃদের মা বাবা মরার দায় মায়াকে মেরে ফেলবে নিমেষেই। হেনা খান বাড়াবাড়ি রকমের কিছুই চান না, তাই তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মালার সাথে রুমে যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে যা। হেনা খানের কথা মায়ের কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়ার মাথায় হৃদ নামক শব্দটি ঘুরছে এই মুহূর্তে। হেনা খান বলেছিল মায়া হৃদের বউ, আর এই মুহূর্তে হৃদ নামক মানুষটি মায়ার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করেছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়াই মায়ের হৃদ স্বামী? বিষয়টি মাথায় বারবার আওড়ায় মায়া। জানার জন্য নিজের কৌতূহলটা আরও গাঢ় হয়, তাই এবার নিজের একটা আঙুল তাক করে হৃদকে দেখিয়ে হেনা খানকে প্রশ্ন করে বলে ওঠে, দাদি বলো না, এই ভালো ভাইয়াটাই কি আমার স্বামী? মায়ার কথার মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে, তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলে ওঠেন, না, তুই রুমে যা মালার সাথে। তো তুমি যে বললা হৃদ নামক তোমার নাতি আমার স্বামী হয়, সেটা? তুই যাবি এখান থেকে? বললাম না কেউ হয় না, তোর কোনো স্বামী নেই। হেনা খানের কথার ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়ার ছোট্ট মাথাটি। মায়ার ভাষ্য মতে হেনা খান স্পষ্ট বলেছিল মায়া হৃদের বউ, কিন্তু এখন বলছে মায়ার কোনো স্বামী নেই। যদি মায়ার কোনো স্বামী না থাকে তাহলে বউটা সে কোথায় থেকে হলো? অজ্ঞাত মায়া আবারও প্রশ্ন ছুড়ে মারে হেনা খানকে, বলে ওঠে, তাহলে কি আমি সিঙ্গেল দাদি? হ্যাঁ, তুই সিঙ্গেল, যা এবার। মালা, ওকে নিয়ে ডাইরেক্ট আমার রুমে যাবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত যেন কাউকে বের হতে না দেখি আমি রুম থেকে। কথাগুলো বলেই তিনি মায়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করেই পাঠিয়ে দেয় মালার সাথে, কারণ মায়ার পরপর করা প্রশ্নে সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে হেনা খানকে। তিনি খানিকটা হাঁসফাঁস করে হৃদের সামনে, কিন্তু নিজের বিচক্ষণতা বুদ্ধি দিয়ে মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার সোনা বাবা তো বলল সে কবে ফিরছে দেশে। সে কি এবার আমার সাথে কিছুদিন থাকবে নাকি আবারও পাড়ি জমাবে পরদেশে? হৃদের স্থির দুটো চোখ ছিল মায়ের যাওয়ার দিকে। নিজের দাদির কথা কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদির হাসি মুখে দেখে গম্ভীর কণ্ঠে বলল, দেশে ফেরা হয়েছে আরও 2 দিন আগে দাদি। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছি দাদি। বাগান দাদু, আমিও পানি দিব তোমার সাথে, আমাকেও দাও তোমার হাতে পাইপটা। মায়ার এমন কথায় বাগানের মালি পিছনে ঘুরে তাকায় মায়ার দিকে। ঘুম জড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালের ঘুমের রেশ এখনো কাটেনি মায়ার। রোজকার মতো ঘুম থেকে উঠেই বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন 5:19 বাজে। পূর্ব আকাশে এখনো সূর্য ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার আধার কাটিয়ে আকাশটা উজ্জ্বল হয়ে উঠেছে। খান বাড়িতে আসার পর থেকেই মায়ার অভ্যাস হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া, তাই কিছুর ব্যতিক্রম হয়নি। বাগানের মালিকে বাগান দাদু বলেই সম্বোধন করে মায়া। দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠেছে এই কয়েকদিনের। অর্ধবয়স্ক লোকটি হাসি মুখে মায়ের দিকে পানির পাইপটি এগিয়ে দিতেই মায়া সেটি নিয়ে আপন মনে পানি দিতে গিয়ে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাগান দাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ে বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ের? না আপামনি, এমনও হইছে না, সময় লাগবো আরো অনেক। বাগানের মালির কথায় সন্তুষ্ট হয় মায়া, তাই গাছে পানি দিতে গিয়ে পুনরায় আবারও প্রশ্ন করে বলে ওঠে, বাগান দাদু, তুমিও তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহীর, তাহলে এত দূরে তোমাদের প্রেম, বিয়ে আর বাচ্চা কাচ্চা কিভাবে হলো? বলো তো একটু আমায় শুনি।
মায়ার বিবৃতিকর প্রশ্নে মুহূর্তে হালকা ইতস্তত বোধ করে বয়স্ক মালিটি। তিনি বোকা হেসে কিছু বলতে যাবে, তার আগেই পিছন থেকে বলে উঠল কেউ। আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন ম্যাডাম? কি করবেন শুনে অন্যের প্রেম বিয়ে সম্পর্কে? মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখ পড়ে হৃদকে। স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় গায়ে হাফ হাতার কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজার, সাথে হাত দুটো পকেটে পুরা। হৃদের ঘায়েল করা চোখ দুটো মায়ার দিকে স্থির করা। দুপুরে হৃদের মুখে মাস্ক থাকায় মায়া হৃদের পুরো ফেস দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়া হৃদের। এই মুহূর্তে হৃদের সম্পূর্ণ ফেস দেখতে পারল সে। হৃদকে চিনতে পেরে মায়া হা হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। চলমান পানির পাইপটা হাতে চেপে রেখে হৃদ মায়ার দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হাসে মুহূর্তেই। চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বুঝায় এখান থেকে চলে যেতে। হৃদের কথা অনুযায়ী মালি চলে যায় সেখান থেকে। হৃদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বুলায় মায়ার দিকে। মায়ার পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, পায়ে সেম কালারের পাথরের পায়েল পরা, দু হাতে মুঠো ভর্তি বেগুনি রেশমি চুড়ি, চোখে মুখে হালকা ঘুম জড়ানো ভাব, লম্বা চুলগুলো একটা বেনি করে এক পাশে দেওয়া। ছোট হওয়ায় মায়ার গায়ে কোনোরূপ ওড়না নেই। আর এই ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতেই মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। মায়াকে হৃদের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রাখা ভাব মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে, তাহলে ওড়না ছাড়া এমন করে চলা ফেরার মানেটা বুঝতে পারছে না হৃদ। বাসায় গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট রয়েছে অর্ধ শতাধিকের উপরে, যারা প্রতিনিয়ত খান বাড়িতে আসা যাওয়া করে। তারা সবাই তো ছেলে মানুষ, তাহলে তাদের সামনে মায়ের এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না হৃদের কাছে। তারপর মায়ের দিকে তাকিয়ে আগের ন্যায় কপাল কুঁচকে মায়া বলে ওঠে, কি ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম বিয়ে বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে? হৃদের কথায় ধ্যান ভাঙে মায়ার। হৃদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর ন্যায়। হাতে থাকা চলন্ত পানির পাইপটা শক্ত করে চেপে ধরে তার মুষ্টির ভেতর। হাঁসফাঁস করে মুহূর্তে। হৃদকে ভয় পাচ্ছে এমন নয়, মায়ার ছোট মনের অজানা অস্থিরতা জেগে বসেছে। হৃদ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু এখন আছে। হৃদ খান বাড়ির ছেলে, আরাফ খানের নাতি, সেটা জানা মায়ার। সাথে এটাও জানে যে হৃদ মায়ার স্বামী নয়। হৃদ স্বামী না হয় বেশ আহত হয়েছিল মায়ার মন, কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা, নীরবে চেপে গেছে। হৃদকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝ মায়া। মায়ের দেখা সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে হৃদ। এই মুহূর্তে হৃদের ফর্সা গায়ে কালো ড্রেস আপে কতটা মারাত্মক ভয়ানক টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বুঝাবে মায়া। আগেও সুন্দর লেগেছিল মায়ের কাছে, তাই তো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল হৃদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে হৃদ এই বাড়ির ছেলে, তখন মায়ের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃদই বুঝি মায়ের স্বামী। কিন্তু পর মুহূর্তে হেনা খানের কাট কাট গলায় জানায় মায়ার কোনো স্বামী নেই, সে সিঙ্গল। মায়ার হুট করে সিঙ্গল হওয়াটায় গভীর শোকাহত হতে হয়েছিল ওকে। মায়ার ছোট মস্তিষ্কে বারবার জানান দেয়, এই সুন্দর পুরুষটা যদি তার স্বামী হতো তাহলে কি খুব বেশি ক্ষতি হতো। পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে অতিরিক্ত পরিমাণ অস্থিরতা ভর করে মায়ের ছোট মস্তিষ্কে হৃদের জন্য। তাছাড়া আগের শোকাহত ভাবটা এখন কাটিয়ে উঠতেই হুট করে আবার হাজির হয় হৃদ মায়ার সামনে। আবার মাথা নাড়িয়ে ওঠে কালকে আহত ভাবটা। হৃদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তার সংকোচ ছিটিয়ে নুয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তেই বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। আগের দিন হৃদের সামনে মায়া যতটা চঞ্চলতার সহিত কথাবার্তা বলেছিল, আগ বাড়িয়ে আজ যেন তা কিছুই পারছে না করতে। মায়ার চঞ্চলতা যেন মুহূর্তে একরাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে হৃদের সামনে।
চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ার গলগণ্ডের কর্ণকুহরে। হয়তো এই মুহূর্তে মায়া হৃদকে আশা করেনি, না হৃদের করা প্রশ্নগুলো আশা করেছিল। সে তো কৌতূহল বসে মালিকে এমনি এমনি কথাগুলো বলেছিল কথার ছলে, তাহলে হৃদ কেন এমনটা করে বলছে তাকে? মায়া আবারও চোখ তুলে তাকায়, মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়। হৃদের গভীর দৃষ্টির অনলে হারায় মায়ার ছোট মন। হৃদের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও হৃদের চোখ ধাঁধানো সৌন্দর্যে বিমোহিত হয় মায়ার মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হা হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। আটকে পড়ে হৃদের মাঝে। হৃদ মায়ার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।